সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সৌরজগৎ নিয়ে কথা বলবো। ভূগোল ও পরিবেশ বইয়ের দ্বিতীয় অধ্যায়, নবম দশম শ্রেণী। প্রথমেই জেনে নেওয়া যাক সৌরজগৎ কি। সূর্য একটা হচ্ছে নক্ষত্র বা তারকা, এরকম হাজার হাজার বা লাখ লাখ কোটি কোটি বললেও ভুল হবে না নক্ষত্র আকাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সূর্য যেহেতু একটা নক্ষত্র, এর শক্তি অনেক বেশি, এর চারপাশে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু এইগুলো আছে। তো এই যে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু একটা জগৎ তৈরি করে সূর্যকে নিয়ে, বা একটা পরিবার গঠন করে। এই পরিবারটাকেই বলা হয় সোলার সিস্টেম বা সৌরজগৎ। যেমন এই মহাবিশ্বের মধ্যে এই সৌরজগৎটা নিতান্তই ক্ষুদ্র, ঠিক একইভাবে ধরুন আপনি যে পরিবারে বসবাস করেন, রাষ্ট্রের তুলনায় বা বিশ্বের তুলনায় আপনার পরিবারটা খুবই ছোট। সূর্যের চারপাশে যে গ্রহগুলো ঘুরে বা আবর্তন করে, কেন করে? এটা মহাকর্ষ বলের প্রভাবে আবর্তন করে। এই জন্য আমরা মহাকর্ষ এবং অভিকর্ষ এই দুটা বল নিয়ে একটু কথা বলবো। এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অন্যকে আকর্ষণ করে, বা একটি বস্তু আরেকটি বস্তুকে আকর্ষণ করে। এটা হচ্ছে সূর্য, এটা ধূমকেতু। এই দুইটা বস্তুই একে অন্যকে আকর্ষণ করতেছে। আবার এটা যদি আমরা ধরি পৃথিবী, এই পৃথিবী এবং সূর্য একে অন্যকে আকর্ষণ করতেছে। আবার পৃথিবী এবং এই যে ধূমকেতু, এরাও একে অন্যকে আকর্ষণ করতেছে। আবার এই যে একটা তারকা এখানে আছে, এই যে আরেকটা তারকা, এই তারকা এই তারকাকে আকর্ষণ করতেছে। এই যে প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা আছে। এই আকর্ষণ ক্ষমতারই হচ্ছে মহাকর্ষ বল বা মহাকর্ষ শক্তি। আর অভিকর্ষ কি? অভিকর্ষ হচ্ছে পৃথিবীর সাথে অন্যান্য বস্তুর বা অন্যান্য জিনিসের আকর্ষণ শক্তি। তার মানে অভিকর্ষটাও এক ধরনের মহাকর্ষ, কিন্তু অভিকর্ষটা শুধু পৃথিবীর সাথে বা পৃথিবী রিলেটেড। সৌরজগতের কেন্দ্রে বা সৌরজগতের গুরু হচ্ছে সূর্য। সূর্যকে কেন্দ্র করেই গ্রহগুলো আবর্তিত হয় বা চারপাশে ঘুরে। সূর্যের রং কি? সূর্যের রংটা হলুদ আমাদের পাঠ্য বই অনুযায়ী, কিন্তু অনেকে এটাকে সাদা বলতেছে, এটা নিয়ে বিতর্ক আছে। যেহেতু আমাদের বইয়ে হলুদ দেওয়া আছে, আমরা হলুদই দেব। আর সূর্যের গ্রহ হচ্ছে 8টি। এর পূর্বে আরেকটি গ্রহ তালিকার মধ্যে ছিল, সেটাকে বাদ দেওয়া হয়েছে। আপনারা যদি কখনো গাইড বই পড়েন, সেখানে 11টাও দেখতে পাবেন। তো ওই 11টা পড়ার দরকার নেই, বইয়ে যে 8টা আছে এই 8টা পড়লেই চলবে। সৌরজগতের গ্রহগুলো ঠিক এইভাবে একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে বা ঘুরে আসে একটা নির্দিষ্ট সময়ে। এই যে যে পথটা দিয়ে সে চলে, এই পথগুলোকে বলা হয় অরবিট বা কক্ষপথ। এই কক্ষপথগুলো একটু উপবৃত্তাকার, তার মানে ডিমের মতো, একটা পারফেক্ট বৃত্তের মতো না। একটা বৃত্তকে একটু চ্যাপ্টা করে দিলে বা একটু বাঁকা করে দিলে যেমন হয়, ঠিক কক্ষপথগুলো এমন। এখানে দুইটা গতি কাজ করে, একটা হচ্ছে বার্ষিক গতি বা পরিভ্রমণ গতি, এবং একটা নিজ অক্ষের সাথে নিজ অক্ষের মধ্যে গ্রহগুলো ঘুরে, সেটা আমরা দেখতে পাচ্ছেন। এই যে যে গ্রহটা ঘুরতেছে, এটা কিন্তু দুইভাবে ঘুরতেছে। একটা নিজের উপরে ঘুরতেছে, মানে লাটিম যেভাবে ঘুরে, এবং সাথে সাথে সূর্যের চারপাশে ঘুরতেছে। প্রত্যেকটি গ্রহই এইভাবে ঘুরে। প্রত্যেকটি গ্রহ তার নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, কিন্তু শুধুমাত্র শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘুরে। আমরা পৃথিবীর এই ঘূর্ণনটাকে একটু ভিডিও ক্লিপের মাধ্যমে ভিডিওর শেষে, লেকচারের শেষে দেখিয়ে দেব। সৌরজগতের প্রথম গ্রহ সেটা হচ্ছে বুধ সৌরজগতের সবথেকে কাছের গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব হচ্ছে 5.8 কোটি কিলোমিটার দূরে, এবং সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে বুধের সময় লাগে 88 দিন। বুধের আসলে কোনো মেঘ নেই, কোনো পানি নেই, কোনো বায়ুমণ্ডল নেই, কাজেই এখানে কোনো জীব বসবাস করা সম্ভব না। আপনাদের যে নতুন বইটা আছে, এই বইয়ের পূর্বে আরেকটা বই ছিল 2006-8 সালের এইদিকে, সেই বইয়ের মধ্যে একটা ইনফরমেশন ছিল যে বুধ সবথেকে উত্তপ্ত গ্রহ, কিন্তু এই তথ্যটা এখন আর খাটতেছে না, এটা ভুল প্রমাণিত হয়েছে। এরপরে যে গ্রহ আছে সেটা হচ্ছে শুক্র গ্রহ, দ্বিতীয় অরবিটের মধ্যে বা দ্বিতীয় কক্ষপথের মধ্যে। এটা পূর্ব থেকে পশ্চিমে ঘুরে তার নিজ অক্ষ রেখার উপরে।
এটাকে আমরা সন্ধ্যা তারা বা শুক তারা নামে চিনি। আমরা যখন সকালবেলা বা সূর্য ওঠার পূর্বে সুবে সাদিকের সময় পূর্ব আকাশের দিকে তাকাবো, তখন দেখবো একটা তারা, বড় একটা তারা ঝলমল করতেছে। এইটাই হচ্ছে শুক্র গ্রহ, এটা কোনো তারকা নয়। আবার সূর্য ডুবার পরে আমরা পশ্চিম আকাশে তাকালে দেখব যে একটা তারকা ঝলমল করতেছে, এটা আসলে কোনো তারকা নয়, এটা আসলে আমাদের শুক্র গ্রহ। প্রশ্ন হয় যে শুকতারা কি, তো তখন আমরা অ্যান্সার করব এটা আসলে শুক্র গ্রহ। শুক্র গ্রহ সব থেকে উজ্জ্বল এবং সব থেকে উত্তপ্ত গ্রহ। যতগুলো গ্রহ আছে তার মধ্যে উজ্জ্বল এবং উত্তপ্ত। এরপরে যে গ্রহ আছে আমাদের চেনা পরিচিত, সেটা হচ্ছে পৃথিবী। যদি আপনাকে এইভাবে প্রশ্ন করা হয় সৃজনশীল, এখানে একটা অরবিট দিয়ে দিল, এখানে একটা অরবিট দিয়ে দিল, এবং তারপরে এখানে একটা গ্রহ দিয়ে দিল, এখানে একটা গ্রহ দিয়ে দিল। প্রথম যে গ্রহটা আছে এটা বুধ, দ্বিতীয় যেটা আছে এটা শুক্র, এবং 3 নাম্বার যেটা আছে এটা পৃথিবী। আপনাকে এভাবে দিয়ে দিতে পারে যে পি চিহ্নিত গ্রহটিতে জীবের বসবাস সম্ভব নয় বা হ্যাঁ কেন, আপনার যুক্তি দিন। তখন আপনি বলবেন যে পৃথিবীতে আসলে বায়ুমণ্ডল আছে, অক্সিজেন আছে, পানি আছে, এবং গাছপালা, উদ্ভিদ, প্রাণীর বেঁচে থাকার জন্য যে একটা পরিবেশ লাগে সেটা আছে। এছাড়াও আরও তথ্য আছে, সেটা আপনারা বই দেখে পড়ে নেবেন। এরপরে যেটা আছে আমাদের প্রতিবেশী গ্রহ, যেটাকে মঙ্গল গ্রহ বলা হয়। মঙ্গল গ্রহ একটু লালচে, কারণ এর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রায় 99%। আমাদের পৃথিবীর একটা চাঁদ আছে, চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয়। ঠিক একইভাবে মঙ্গলেরও 2টি উপগ্রহ আছে। অনেকে বলে মঙ্গলের 2টি চাঁদ আছে, এটা ভুল। কারণ মঙ্গলের যে উপগ্রহ 2টি আছে তার নাম হচ্ছে ডিমোস এবং ফোবস। কাজে অনেকে বোঝানোর জন্য বলতে পারে যে মঙ্গলের 2টি চাঁদ। মঙ্গল গ্রহেও কিন্তু কোনো জীবের বসবাস সম্ভব না। আপনাকে যদি বলা হয় যে কেন সম্ভব না, তখন আপনি বলবেন যে 99% কার্বন ডাই অক্সাইড আছে। কার্বন ডাই অক্সাইড এত বেশি পরিমাণে থাকলে কোনো জীব বসবাস করতে পারবে না। এটাকে আরেকটু বড় করে ইলাবোরেট করে আপনি লিখবেন। এরপরে যে গ্রহটা আছে সৌরজগতের 5ম গ্রহ, এটা হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি গ্রহটা সব থেকে বড় এবং এর উপগ্রহ সংখ্যা সব থেকে বেশি। এর চারপাশে 67টি উপগ্রহ আছে। বৃহস্পতি গ্রহটি যেহেতু সৌরজগতের অন্যান্য গ্রহের থেকে বড়, কাজেই একে গ্রহরাজ বা গ্রহদের রাজা বলা হয়। এই গ্রহের আয়তন পৃথিবীর থেকে প্রায় 1300 গুণ বড়। এই গ্রহের মধ্যেও জীবের অস্তিত্ব সম্ভব না। তো এইভাবে প্রশ্ন আসতে পারে যে বৃহস্পতি গ্রহে কেন জীবের অস্তিত্ব সম্ভব না, আপনার যুক্তি দেন। এখানে কোনো অক্সিজেন নেই এবং এর উপরিভাগের তাপমাত্রা খুবই কম, যেটা মাইনাস হবে। তো এত কম তাপমাত্রায় জীব বসবাস সম্ভব না, এবং এর অভ্যন্তরে, তার মানে যেটা কোর পয়েন্ট, সেখানে তাপমাত্রা অনেক বেশি। আর আপনাদের বইয়ে একটা তথ্য দেওয়া আছে, যেটা আমরা পূর্বে একটা লেকচারে বলেছি, যে শনির উপগ্রহ সব থেকে বেশি, কিন্তু এই তথ্যটা আসলে ঠিক না বা ভুল, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। সৌরজগতের 2য় বৃহত্তম গ্রহ শনি গ্রহের চারপাশে উজ্জ্বল কিছু বলয় আছে। এই যে আপনারা চারপাশে যে একটা চাকার মতো জিনিস দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে শনির বলয়। আর বইয়ের তথ্য অনুযায়ী এই শনি গ্রহের 22টি উপগ্রহ আছে। তো ইন্টারনেট সার্চ দিলে বা অন্য অন্য বইয়ে, যেগুলো একটু মোটা ক্লাসের বই বা বড় ক্লাসের বই, সেখানে দেখানো হয়েছে বা রিসেন্ট রিসার্চে দেখানো হয়েছে শনির উপগ্রহ আসলে বেশি। কিন্তু আমরা আসলে 22টি দাগাবো যদি প্রশ্নে আসে, কারণ যেহেতু আমাদের বোর্ড বইয়ে 22টি দেওয়া আছে। এরপরে যে গ্রহটা আছে সেটা হচ্ছে ইউরেনাস। এটা 7ম গ্রহ। এই গ্রহেরও কিন্তু কিছু বলয় আছে যেগুলো আসলে আমরা চিত্রেতে দেখাই নাই, তবে শনির বলয়গুলো সব থেকে উজ্জ্বল এবং স্পষ্ট। ইউরেনাসের বলয়গুলো অত স্পষ্ট না। এই গ্রহের উপগ্রহ সংখ্যা 27টি। তারপরে 8ম যে গ্রহটা দেওয়া আছে সেটা হচ্ছে নেপচুন। এই নেপচুন গ্রহ থেকে সূর্যের দূরত্ব 450 কোটি কিলোমিটার, মানে অনেক দূরে। এরপরে আরেকটা গ্রহ আমরা বলেছিলাম যে প্লুটো নামে আরেকটা গ্রহ ছিল, সেটা এখন নেই তা না, আছে প্লুটোটা, কিন্তু এই প্লুটোকে গ্রহ বলা হয় না, যেটাকে 9ম গ্রহ আগে বলা হতো। এর কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু বৈশিষ্ট্য আছে। বিজ্ঞানীরা আলাপ আলোচনা করে দেখেছে যে আসলে গ্রহ বলতে গেলে যে বৈশিষ্ট্যগুলো লাগে সেটা এই গ্রহের মধ্যে নেই। কাজে হচ্ছে
এই 8টাই আমাদের গ্রহ, এই 8টা নিয়ে আমরা বিস্তারিত পড়ব। লাটিম যেভাবে ঘুরে তার অক্ষের উপরে, পৃথিবীও ঠিক একইভাবে তার অক্ষের উপরে ঘুরে। এটা পশ্চিম থেকে পূর্ব দিকে, শুধু শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘুরে, আর সকল গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। আপনারা ভিডিও ক্লিপে স্পষ্ট দেখতে পাচ্ছেন। আমরা অনেক কিছুই দেখাই নাই বা অনেক তথ্যগুলাই আলোচনা করি নাই, কারণ এই তথ্যগুলো বইয়ে আছে বা আপনি বই দেখলেই আপনি পারবেন। আর বিশেষ করে নৈমিত্তিকের জন্য আপনি একটা গাইড কিনে নেবেন, বা বইয়ের মধ্যে নীল পেন্সিল বা কোনো কালার পেন্সিল দিয়ে দাগিয়ে দাগিয়ে নৈমিত্তিকগুলো পড়বেন। আর আমরা অধ্যায় শেষে কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো, এবং আপনি কিভাবে সেগুলোর অ্যান্সার করবেন সেই টেকনিকগুলো নিয়ে কথা বলবো। আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আমাদের ফেসবুকে কমিউনিটি সলিউশন একটা গ্রুপ আছে, সেখানে গিয়ে প্রশ্ন করতে পারেন, অথবা ভিডিও নিচে মন্তব্য করেও আপনার প্রশ্ন করতে পারেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। একটা বিষয়, আমরা লেকচারগুলো কিভাবে তৈরি করি এটা অনেকে জানতে চেয়েছেন। আমরা পাওয়ার পয়েন্টে কাজ করি, পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করে সেই স্লাইডগুলোকে রেকর্ড করি কামতাসিয়া নামে একটা সফটওয়্যার দিয়ে। অনেক টিচার আছে স্লাইড তৈরি করতে পারে না বা সুন্দর করে অ্যানিমেশন দিতে পারে না। আপনার যদি ভালো লাগে আমাদের যে কোনো ভিডিও, সেই ভিডিওর যদি স্লাইড আপনি চান, তো আমরা চেষ্টা করব আপনার কাছে এই পাওয়ার পয়েন্টের স্লাইডটা পৌঁছে দিতে, যাতে আপনি খুব সহজেই সেটাকে একটু এডিট করে বা এডিট ছাড়াই ক্লাসে প্রেজেন্ট করতে পারেন।